সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। সকাল থেকে মেট্রো রেলে সেই উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন এসে থামলেই ওঠানামার হুড়োহুড়ি। চেনা ছবি, কিন্তু সবকিছুর মধ্যে যেন একটা ছন্দ কেটে যাবার রেশ, একটা চাপা আতঙ্ক, যার মূলে রয়েছে শনিবার বিকেলের ভয়াবহ দুর্ঘটনা। টালিগঞ্জের বাসিন্দা মানসী সেনের মেয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে। প্রতিদিন একাই মেট্রো রেলে যাতায়াত করে, কিন্তু সোমবার মানসী নিজে মেয়েকে দিতে এসেছেন। সকালে মেয়ে বেরোনোর সময় হঠাৎ চোখের সামনে ভেসে উঠেছে শনিবারের দুর্ঘটনার ছবি। সঙ্গে বুকটা কেঁপে উঠেছে মায়ের, তাই আজ মেয়ের সঙ্গে নিজেই ছুটে এসেছেন। ভিড় ঠেলাঠেলিতে তো রেক বন্ধই হয় না, তো সেই জন্য মেয়েটা ঠিক করে উঠতে পারবে কিনা, ও কি পেছনের দিকে ঠেলে সরে আসবে কিনা, এইসব ভয় তো লাগছেই। এই ঘটনা ঘটলো কেন? শনিবারের ঘটনার পর? শনিবারের ঘটনার পর থেকে জেনারেলি, কারণ আমি এতদিন পর্যন্ত আমি অ্যাকচুয়াল মেট্রোতে খুব যাতায়াত করি না, তো মেয়েকে ভর্তি করার পরেই করি। তো এখন মনে হচ্ছে কি জানি এত ঠেলাঠেলি, তো বাচ্চাটাকে কি ঠেলে দেবে, কি পেছনের দিকে একটু চলে আসবে, এটা ভয় লাগছে, খুবই ভয় লাগছে। প্রতিদিন যারা মেট্রোয় চড়েন তারা এদিনও মেট্রোয় উঠেছেন, কিন্তু একদা স্বাচ্ছন্দ্যের প্রতীক বলে পরিচিত মেট্রোর উপর তাদের আস্থায় একটা বড়সড় চিড় ধরেছে। পাতাল পথের জানে পা রাখার আগে কেউ কেউ তো কপালে হাত পর্যন্ত ঠেকাচ্ছেন। নিজেকে সাবধানে চলতে হবে, বাকিটা কপালের ব্যাপার। এই অবস্থা দু একজনের নয়, অনেকেরই। কলকাতা মেট্রোর ৩৫ বছরের ইতিহাসে এরকম ভয়াবহ দুর্ঘটনা কখনো কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। শনিবার সন্ধে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে যা ঘটে তা যাত্রীদের কাছে বিভীষিকার থেকে কোনো অংশে কম ছিল না। ऐसे ट्रेन पकड़ने गया, हाथ अंदर चला गया, बॉडी बाहर रह गया, ट्रेन चल दिया। আমার কথা, গেটটা কেন খোলা? একটা মানুষের হাত যখন ঢুকে গেছে অটোমেটিক্যালি গেটটা খুলে যাওয়ার কথা, সেখানে গেটটা না খুলে মানুষটাকে টেনে নিয়ে চলে গেল। হাউ ইট ইজ পসিবল? টোটাল ফেলিওর অফ মেট্রো। মেট্রোর এসি রেকের দরজায় হাত আটকে ৬৬ বছরের সজল কুমার কাঞ্জিলালের মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে অনেকে বলছেন ৬৬ বছরের মানুষটা তো আর ফিরে আসবে না। যে মেট্রো রেলের উপর প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নির্ভর করেন, সেখানে এত বড় গাফিলতি হলো কিভাবে? পাতাল পথের এই যানের দুর্ঘটনা অবশ্য নতুন নয়। যে মেট্রো রেল একসময় স্বাচ্ছন্দ্যের অপর নাম ছিল, তাতে গত কয়েক বছরে একের পর এক কার্যত বিপর্যয় ঘটে গিয়েছে। কখনো সুড়ঙ্গের মধ্যে মেট্রো রেলে আগুন, কখনো ধোঁয়া, যাত্রীদের অসুস্থ হয়ে পড়া, কাজ ভেঙে বেরোনো, সুড়ঙ্গের মধ্য দিয়ে লাইন ধরে হেঁটে আসা। মেট্রো রেলে বিপর্যয়ের তালিকা দীর্ঘ, কিন্তু শনিবার সন্ধে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে দাঁড়ানো যাত্রীরা যে দুর্ঘটনার সাক্ষী হন তা কোনোদিন কারোর কল্পনাতেও আসেনি। শনিবার সন্ধে তখন ৬:৪২। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে বেশ ভিড়, সকলেরই বাড়ি ফেরার তারা। এর মধ্যে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এসি রেক। ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ দুর্ঘটনার ছবি। এসি রেকের ৩ নম্বর কোচের একটি দরজায় এক প্রৌঢ়ের হাত আটকে ছিল। সেই অবস্থাতেই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় মেট্রো। অন্যান্য যাত্রীরা উঠে গিয়েছেন আচমকা, তার হাত এই দুটি স্লাইডিং দরজার মাঝখানে চলে এসেছিল। তারপরে যেটা প্রশ্ন উঠছে, যেমনটা তুমি প্রথমে বলছিলে, আমি দেখানোর চেষ্টা করবো, যেখানে যেমন এক যাত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি ঠিক এভাবে আটকে পড়েছেন, বেরিয়ে এসছেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু মেট্রোতে হয়ে থাকে, এসি রেকের ক্ষেত্রে হয়ে থাকে। যদি দরজা স্লাইডিং দরজা আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু মেট্রো যাবে না। প্রশ্ন সেখানেই, ৩ নম্বর কামরায় ছিলেন ওই যাত্রী, কিভাবে তিনি যখন এভাবে আটকা পড়েছেন, পার্কস্ট্রিটের মতো একটা স্টেশনে একাধিক যাত্রীরা ঠিক ঠিক করছেন, কিভাবে কারোর নজর পড়ল না, কেন মোটরম্যান থামালেন না, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। পাওয়ার ব্লক করে দেওয়ার পর ওই অভিযুক্ত মেট্রোটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ইঞ্চি পাঁচেক ফুটবোর্ডে দাঁড়িয়ে দরজায় আটকানো হাত বার করার আপ্রাণ চেষ্টা করছেন ওই প্রৌঢ়, কিন্তু তিনি হাত বার করতে পারেননি। মেট্রো থামেনি। এসি রেকটি বেরিয়ে যাবার পর তার পেছনে প্ল্যাটফর্মে সেই প্রান্তের দিকে ছুটে যান যাত্রীরা। গত শনিবার এই রেকটি সন্ধ্যেবেলা ৫:৪০-৪২-এর সময় যখন আসছিল, তখন এই রকমই একটি দরজা দিয়ে ওঠার চেষ্টা করছিলেন সেই ব্যক্তি, এবং দরজা বন্ধ হয়ে যায়। তার হাত এখানে আটকে গিয়েছিল এবং তার দুটো পা এইখানে ছিল, এবং দুটো পা তিনি কোনো রকমে রাখতে পেরেছিলেন, হাত আটকে ছিল। সেই অবস্থায় কিন্তু মেট্রো রেকটা চলতে শুরু করে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার মেট্রো রেক কিছুক্ষণের জন্য আসতে হয়েছিল, কিন্তু তারপর সেটা আবার গতি বাড়ায়। প্রায় ৬০ মিটার যাওয়ার পর চালকের যখন নজরে আসে বিষয়টি, তখন তিনি এমার্জেন্সি ব্রেক কষেন এবং ছিটকে পড়ে যান সেই ব্যক্তি। দরজায় হাত আটকে থাকা ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে মেট্রোর এসি রেকটি বেরিয়ে যাবার পর খবর যায় কন্ট্রোল রুমে। তারপর বন্ধ করা হয় থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ। তারপর থামে মেট্রোর রেকটি। ততক্ষণে ওই প্রৌঢ়কে প্রায় ৬০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেছে এসি রেক।
সুড়ঙ্গের ভিতরে লাইনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। দুর্ঘটনা ঘটার পর ওই ব্যক্তি যখন ওভাবে আটকে রয়েছেন, বাইরে তার শরীরের বাকি অংশটা ঝুলছে, এই অবস্থায় ট্রেনটি পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে প্রায় 60 মিটার ছুটে গিয়েছে বলে আমরা জানতে পারছি। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে 60 মিটার দূরত্বে তার দেহটি পাওয়া যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, সেই সঙ্গে শরীরে একাধিক চোটাঘাত রয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কিভাবে ওই এসি রেখে স্লাইডিং দরজা বন্ধ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি প্ল্যাটফর্ম চত্বর ছাড়লো। জীবিত অবস্থায় জানানো হয়েছে একজনের হাত আটকে গেছে, আপনি থামান, তাও থামাননি উনি। যারা দাঁড়িয়েছিল এখানে তারা বললো যে দাঁড়াও দাঁড়াও, কেউ আটকে গেছে, অথচ থামেনি। ট্রেনটা ছেড়ে দিয়েছে, হাতটা আমরা ঠেলছি, ছেড়ে দিন, আপনি উঠবেন না, পারবেন না, ছেড়ে দিন ছেড়ে দিন। ও কিছুতেই ছাড়ছে না। লাস্টে ওর হাতে যখন খোলা হলো তখন দেখা ওর হাতের ভিতরে একটা টোকেন আছে, ওই টোকেনের জন্য হাত মুখটা খোলেনি কিছু। এই ঘটনার পর পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এই মেট্রো করে দরজা বন্ধ হওয়ার আগেই একজন ব্যক্তি হাত আটকে যায়, সেই অবস্থায় মেট্রো চলতে থাকে এবং 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 সেই ব্যক্তি প্রায় ওই মেট্রো তাদের যাত্রীদের যারা প্রত্যক্ষদর্শী তাদের অভিযোগ যে এবং ওনাকে ফোন করা হয়েছে, বারবার ফোন করা হয়েছে এবং সেখান থেকে তারা নিয়ে যাওয়া হচ্ছিল, বারবার করে চিৎকার করা হয়েছে। যাত্রীদের অভিযোগ যে বারবার চিৎকার করা হয়েছে, বারবার করে এখানকার যারা নিরাপত্তারক্ষী তাদের জানানো হয়েছে, কিন্তু তবুও মেট্রো এগিয়ে যাচ্ছে এবং যাত্রীদের অভিযোগ হচ্ছে এখানে গাফিলতির অভিযোগ তুলছেন। আতঙ্ক, ক্ষোভ, অভিযোগ সব মিলিয়ে ধুন্ধুমার চেহারা নেয় পার্কস্ট্রিট মেট্রো স্টেশন। সেই বিক্ষোভের মুখে তদন্তের আশ্বাস দেয় মেট্রো কর্তৃপক্ষ। এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা মেট্রো রেলে প্রথমবার ঘটলো। এই ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি এবং তার জন্যই আমাদের জেনারেল ম্যানেজার উচ্চ পদস্থ অফিসারদের নিয়ে একটি এনকোয়ারি গঠন করেছেন এবং আমরা কিন্তু এই এনকোয়ারি সমস্ত ফুটেজ দেখা হবে এবং এটা খতিয়ে দেখা হবে। এনকোয়ারি কমিটি দেখবে যে কি কারণে এটি হলো, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে। অন্যদিকে এই ঘটনার পর মেট্রোটি সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে যাওয়ায় তার ভেতরে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অভিযোগ, ঝাঁকুনি দিয়ে মেট্রো থেমে যাওয়ার পর পোড়া গন্ধ পাওয়া যায়, বন্ধ হয়ে যায় মেট্রোর এসি, মেট্রোর অ্যালার্ম সিস্টেমও কাজ করছিল না বলে অভিযোগ। পার্কস্ট্রিট থেকে গাড়িটা বেরিয়েছে, গাড়িটা হঠাৎ করে থেমে গেল, আমাদের বগিতে আগুনের গন্ধ, আমরা ভেবেছি আগুন লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে 40 মিনিট গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, কোনো রকম কোনো ঘোষণা নেই যে কি হয়েছে। মানুষ দৌড়দৌড়ি করছে বাঁচার জন্য, চট করে ব্রেক করেছে, মানে রানিং ব্রেক করার মতো সবাই আমরা ঝুঁকে পড়ি। তারপরে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের মধ্যে একটা বিভৎস গন্ধ ছড়াচ্ছে, বার্নিং স্মেল। তো আমরা তখন সঙ্গে সঙ্গে ওর যে সিকিউরিটি অ্যালার্ম থাকে অ্যালার্মের উপরে ক্লিক করলাম, প্রেস করলাম, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, যে কোনো রকমভাবে আমাদেরকে মানে কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না যে আমরা কোনো রকম দুর্ঘটনা ঘটেছে। এসি বন্ধ হয়ে যাওয়ার পর আমরা তো নিজেরাই হয়ে গেছি যে কি করবো আমরা এখন। কতক্ষণ আপনারা এসি বন্ধ ছিল? 20 মিনিট এসি বন্ধ, 10 মিনিট মতন আমরা ওখানে পৌঁছে যাওয়ার পর 10 মিনিট পর এসি বন্ধ হয়ে গেছে অটোমেটিক, তারপর সাফোকেশন শুরু হয়ে গেছে ভিতরে এত মানুষের ভিড়ে। এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা। নিত্য যাত্রী প্রতিদিনই মেট্রো যাতায়াত করি, হঠাৎ করে পার্কস্ট্রিট ছেড়ে যে ট্রেনটা ময়দানের দিকে এগিয়ে গেছে, হঠাৎ করে দাঁড়িয়ে যায় ট্রেনটা। আমরা ভাবলাম যে কি হয়েছে ভেতরে, তারপর কিছুক্ষণের মধ্যে এসি বন্ধ হয়ে যায় এবং একটা বার্নিং স্মেল পাওয়া যায় ভেতর থেকে। আপনি ভেতরে? হ্যাঁ, আমি যাচ্ছিলাম, আমার কাছে এখনো টিকিট আছে। তো হঠাৎ করেই ভেতরে এসি বন্ধ হয়ে যায় এবং বার্নিং স্মেল পাওয়া যাচ্ছিল। 5-6টার রেক খালি এগিয়ে গেছে এবং বাকিগুলো সবই পেছনে ছিল। বারবার আমরা কন্ট্রোল রুমে ফোন করেছি, ইভেন যে অ্যালার্ম ডিভাইস আছে সেগুলোতেও ফোন করা, সেগুলো কাজ করছিল না কোনো। প্রথম ড্রাইভারকে বারণ করা উচিত, গাড়িটা নিয়ে এগোনো উচিত হবে না, একজন হাত আটকে রয়েছে। তো তারা তাহলে কি দেখছে? এখন তো বাঁচি বাজাচ্ছে যে কেউ বেরিয়ে যাচ্ছে দাগের বাইরে, তাহলে এটা একটা সিরিয়াস ইস্যু। তো ট্র্যাক করে নিয়ে গেল মেট্রো, যখন যারা অন ডিউটি আরপিএফ ছিলেন তাদের কোনো ওইখান থেকে তাদের কোনো এফর্ট ছিল না যে তাকে ধরার জন্য বা ইয়ের জন্য। এ নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে মেট্রো রেল। সোমবার তদন্ত করতে কলকাতায় আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মেট্রো সার্কেল জনক কুমার গর্গ। প্রথমেই তিনি যান মেট্রো ভবনে, সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। তারপর কমিশনার অফ রেলওয়ে সেফটি মেট্রো সার্কেল জনক গর্গ যান পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। ঘুরে ঘুরে পুরো প্ল্যাটফর্ম দেখেন তিনি। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে প্ল্যাটফর্মের কয়েকটি অংশে মাপচোখও করেন তিনি। এরপর তিনি চলে যান টালিগঞ্জে। যে এসি রেকে দুর্ঘটনা ঘটে সেটি এখন টালিগঞ্জে রাখা রয়েছে। সেই রেকে উঠে বিভিন্ন অংশ পরীক্ষা নিরীক্ষা করেন মেট্রো সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি।
শনিবারের যে ঘটনা, সেই মর্মান্তিক দুর্ঘটনাকে তদন্তের দিক দিয়ে যে রেল যথেষ্টই গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্ত। আজকেই মেট্রো সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি নিজে এসেছেন কলকাতায় এবং প্রথমে তিনি কিছুটা সময় কাটান মেট্রো ভবনে, অফিসারদের সঙ্গে কথা বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তারপরে তিনি চলে যান পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, সেখানে গিয়ে প্লেস অফ অকারেন্সের কী পরিস্থিতি সেখানে গিয়ে মাপঝোঁক পর্যন্ত করেন, ঘটনা পুনর্নির্মাণ করা হয়। শনিবারের দুর্ঘটনার পর মেট্রোর প্রযুক্তি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। দরজায় হাত আটকে থাকা সত্ত্বেও মেট্রো চলতে শুরু করলো কি করে? সেন্সর কি তাহলে কাজ করেনি? এদিন রেকে উঠে সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করেন জনক কুমার গর্গ। শনিবার দুর্ঘটনাগ্রস্ত মেট্রোর রেখে থাকা যাত্রীদের অনেকে অভিযোগ করেন সেদিন অ্যালার্ম কাজ করেনি। তাও এদিন খতিয়ে দেখেন মেট্রো সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক গর্গ। আমরা দেখতেও পাচ্ছি যে ভেতর দিকে সেই তদন্তের কাজ এখন এগোচ্ছে, অফিসারদের সঙ্গে কথা বলছেন। এই অত্যাধুনিক কোচগুলোতে ডেটা রেকর্ডের একটা ব্যবস্থা রয়েছে, সেই ডেটা রেকর্ডটা করা হচ্ছে এবং সেই ডেটা রেকর্ডটা সকালবেলায় আইসিএফের ইঞ্জিনিয়ার এসে তুলেছেন। সেই ডেটা রেকর্ড নিয়ে তারা সিআরএসের সামনে সেই রেকর্ড দিচ্ছেন এবং তারপরে সিআরএস নিজে পরীক্ষা করে দেখছেন যে এই রেকে কী সমস্যা ছিল এবং সমস্যা কতটা গভীর ছিল এবং এই রেক আদৌ উপযুক্ত কিনা সবটাই কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং তারপর তার রিপোর্ট देवें। अभी इसकी इंक्वायरी स्टार्ट हुई है, तो पहले पार्क स्ट्रीट पे स्टेशन देखने गए हैं, अभी कोच देखने गए हैं, डिपो में जाएंगे। इसमें टाइम लगेगा, पूरा इन्वेस्टिगेशन हो रहा है, डिटेल इन्वेस्टिगेशन हो रहा है, तो उसको टाइम लगेगा। डिटेल इन्वेस्टिगेशन सारे एंगल देखने पड़ते हैं इसमें, पूरा सिस्टम रेक का क्या टेक्निकल फीचर हैं, क्या सेफ्टी फीचर्स हैं, वो सब चीज़ देखी है इसके, और डिटेल में इसके पेपर्स आएंगे हमारे पास में, उसको स्टडी की जाएगी इसकी। हाँ, पूछताछ भी स्टार्ट होगी। अभी तो ये साइट विजिट है, उसके बाद में प्रॉपर इंक्वायरी होगी जिसमें पूछताछ जो भी रिलेवेंट इससे स्टाफ कनेक्टेड है सबसे पूछताछ की जाएगी। সূত্রের দাবি, বিমানের ককপিটে যেমন বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখার জন্য ব্ল্যাক বক্স থাকে, তেমনি মেট্রো রেলের আধুনিক কোচগুলিতেও তথ্য রাখার ব্যবস্থা রয়েছে। সোমবার সকালে তদন্তের স্বার্থে সেসব তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা। এই মেধারেকগুলি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে। জানিয়ে রাখি, এবছর ভারতের মুকুটে একটা নতুন পালক যোগ হয়েছে, সেটা হচ্ছে ট্রেন 18, যা নিয়ে গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়েছিল। চেন্নাইয়ের অদূরে তামিলনাড়ুতে এই কোচ ফ্যাক্টরিটা রয়েছে, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, যার অত্যাধুনিকতা, যার নিরাপত্তা, যার আধুনিক কোচ তৈরির ক্ষমতা, এ নিয়ে ভারত এই মুহূর্তে কার্যত বুক বাজিয়ে বেড়াচ্ছে। সেই কোচ ফ্যাক্টরিতেই তৈরি হয়েছিল কিন্তু এই মেধারক দুটি। মেট্রো রেল সূত্রে দাবি, 2017 সালের জুলাইয়ে মেধা মডেলের দুটি মেট্রো রেক আসে কলকাতায়। শুরু হয় ট্রায়াল রান, কিন্তু প্রায় 2 বছর ধরে ট্রায়াল রান চললেও রেক দুটি পাস মার্ক পায়নি। এই শুধুমাত্র এই দুটি রেক নয়, গত 3 মাসে কলকাতা শহরে মেট্রো পরিষেবার জন্য আনা হয়েছিল এই মডেলের আরও 3টি রেক, কিন্তু একই খামতি থাকার জন্য সেগুলোকে চেন্নাইয়ের কারখানায় ফিরিয়ে দিতে হয়েছে। মেট্রো সূত্রে দাবি, দুর্ঘটনাগ্রস্ত মেধা মডেলের কোচে একাধিক ত্রুটি ছিল, যার মধ্যে প্রধান ত্রুটি ছিল স্বয়ংক্রিয় দরজা ঠিকমতো বন্ধ না হওয়া। শনিবার সেই স্বয়ংক্রিয় দরজাতে হাত আটকে মৃত্যু হয় সজল কুমার কাঞ্জিলালের। মেধা মডেলের অত্যাধুনিক রেক নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। যে তথ্যগুলো এখনো পর্যন্ত সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। 2017 জুলাই মাসে এই অত্যাধুনিক মডেলের মেধা রেক এসেছিল চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি থেকে এবং তারপর টানা 2 বছর চলে ট্রায়াল রান। পরীক্ষামূলক এই যাত্রাতেও একাধিক ত্রুটি সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম ছিল এই রেকগুলির দরজা ঠিকমতো বন্ধ হচ্ছিল না। দ্বিতীয়ত সমস্যা ছিল এই রেকের যে থার্ড রেলের সঙ্গে সংযোগ রক্ষাকারী অংশ, সেখানে বিদ্যুৎ পরিবহন ঠিকমতো হচ্ছিল না। আর তৃতীয় যে গুরুতর সমস্যা এই রেকের ক্ষেত্রে ধরা পড়ে, যখন এই ট্রেনগুলি ঠিক মেট্রোর এরকম কোনো বাঁকের সামনে দিয়ে যাচ্ছে, বাঁকের জায়গায় এসে ট্রেনগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই একাধিক গাফিলতি এবং খামতির জন্য 2 বছর ধরে কোনো রকমভাবে পাস মার্ক পাচ্ছিল না এই রেকগুলি। তারপর এবছর এপ্রিলে শেষ পর্যন্ত রেলওয়ে বোর্ডের নিরাপত্তার ছাড়পত্র পায় এবং তারপর থেকে কিন্তু যাত্রী পরিবহন শুরু করা হয়। এই প্রেক্ষিতে মৃতের পরিবার প্রশ্ন তুলছে, তাহলে কি ত্রুটি না সারিয়ে কাজে নামানো হয়েছিল মেধা মডেলের রেকটিকে? এগুলো তো যখন টেস্ট করেছিল তখনই তো মানে ত্রুটি দেখা গিয়েছিল, তা সত্ত্বেও কেন চালানো হলো? ত্রুটিপূর্ণতায় তো বহু মানুষ এতদিন ঝুঁকি নিয়েই চলেছে। আমার দাদার দুর্ভাগ্য যে
উনি মানে দুর্ঘটনা কবলে পড়েছেন, এটা আরও বড় ঘটনা ঘটতে পারতো, অনেকদিন আগেই হতে পারতো। তাহলে এটা তো মেট্রো রেলে তো একদম ভীষণ গাফিলতি, যে একটা ত্রুটিপূর্ণ রেক চালানো হচ্ছে। এটা তো দেখুন সাধারণ মানুষ তো জানে না, এগুলো তো টেস্ট করা হয়েছে, যা দেখতে পাচ্ছি অন্যান্য সব খবর যখন যা খবর আমরা পাচ্ছি, জায়গায় টেস্ট করা হয়েছিল, তখন ত্রুটি ধরা পড়েছিল। এখন তো দিল্লি থেকে লোক আসছেন, এরা আসছেন, এইসব করে সবই হয়তো আবার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার দাদাকে তো আর ফেরত পাবো না। ইনডাইরেক্টলি যদি বলা যায়, এটা যদি আমি খুব নেকেডলি বলি, ইনডাইরেক্টলি এটা হচ্ছে ইটস এ ওয়ান টাইপ অফ মার্ডার। এটা টোটালি একদম ওনারের রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি একদম। আমার তো মনে হয় যদি রেকের মধ্যে কোনো গলদ থাকে, তাহলে রেকটা যতক্ষণ না সম্পূর্ণ সেফ হয় চালানোই উচিত নয়। দরজা বন্ধ যে হচ্ছে সেটা ঠিকভাবে হচ্ছে কি না সেটার জন্য সেন্সার্স থাকে। নিশ্চয়ই কোনো সেন্সার্স ঠিকভাবে কাজ করেনি, আমি বলতে পারবো না। আমি শুনলাম সিআরএস এনকোয়ারি হবে, ওখানেই এস্টাবলিশ হয়ে যাবে কি হয়েছে। কিন্তু যদি দরজাগুলো ঠিকভাবে বন্ধ না হয় এবং এটা রিপিটেডলি নানান রেকে হয়, তাহলে আমরা ভেতরে যেতে হবে, উই হ্যাভ টু গো ইনটু ইট অ্যান্ড এটার প্রবলেমটাকে সলভ করতে হবে, টেকনিক্যাল প্রবলেম যেটা। প্রশ্ন উঠছে মেট্রো রেলের দরজা সেন্সর নিয়েও। যাত্রীরা বুঝে উঠতে পারছেন না দরজা পুরোপুরি বন্ধ না হওয়া সত্ত্বেও মেট্রো ছুটল কিভাবে। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে 3টি ঘটনা ঘটে থাকতে পারে। প্রথম, দুর্ঘটনার সময় সেন্সর কাজই করেনি। দ্বিতীয়, সেন্সর কাজ করলেও সংকেত পৌঁছয়নি মোটরম্যান বা গার্ডের কাছে। তৃতীয়, সেন্সর ঠিকমতো কাজ করে বার্তা পাঠালেও তা চোখে পড়েনি মোটরম্যানের। এসব বিষয় খতিয়ে দেখতে সোমবার আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। শনিবারের দুর্ঘটনার পর ওই এসি রেখে চালক ও গার্ডকে জিজ্ঞাসাবাদ করে মেট্রোর 5 সদস্যের তদন্ত কমিটি। তাদের আপাতত কোনো ডিউটি দেওয়া হচ্ছে না। এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধেও 304-এ গাফিলতিতে মৃত্যু এবং 34 নম্বর ধারায় একই উদ্দেশ্যে অপরাধ সংগঠনের মামলা রুজু হয়েছে। কিন্তু মৃতের পরিবার এতে সন্তুষ্ট নয়। তাদের প্রশ্ন, এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হবে না কেন? এটা তো অনিচ্ছাকৃত খুনই, তবে আমি যেটা বলবো যে আগামী দিনে এরকম পরিস্থিতি আর বা এরকম দুর্ঘটনা যাতে না ঘটে, আমাদের মেট্রো রেল অথরিটির কাছে একমাত্র আমার আর্জি যে এর ব্যবস্থা আপনারা নিন। এই ঘটনা যাতে আর। অনিচ্ছাকৃত খুন কেন বলছেন? কেননা অনিচ্ছাকৃত খুন এই কারণেই বলছি যে তারা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমার দাদার মৃত্যু হয়েছে। হ্যাঁ, তারা টেকনিক্যাল প্রবলেম, সেটা তো আমাদের দায়িত্ব না। তাদের যে দায়িত্বতে ছিল তাদের কিন্তু ফল্ট হয়েছে, তাদের জন্যই আমার দাদার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ কিন্তু তারাই। তো তাদের জন্য আমার একমাত্র কথা, যে একমাত্র বলার উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটতে চায়। আর গত 35 বছরে মেট্রোতে এরকম বিরলতম ঘটনা, এরকম মৃত্যু ঘটনা আমি আমার নিজের চোখে দেখিনি এবং কেউই দেখেনি। কলকাতা পুলিশ ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষের কাছে শনিবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ চেয়েছে। পাশাপাশি মেট্রো রেলের দরজা কিভাবে খোলে, কিভাবে বন্ধ হয়, এই বিষয়টি দেখভালের দায়িত্ব কার বা কাদের, সেই তথ্য চেয়েছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে দাবি, এই তথ্য পাওয়ার পর শনিবারের ঘটনায় কাদের গাফিলতি রয়েছে তা চিহ্নিত করা যাবে। তারপর তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সজলবাবুর পরিবারের তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ যেমনটা জানাচ্ছে, গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এমনকি ঘটনার সময় কিছুটা আগে থেকে ঘটনার সময়ের পরে পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কিন্তু কথা বলেছে পুলিশ, তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু সহযোগিতা চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মেট্রো কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে বেশ কিছু প্রযুক্তিগত তথ্য জানতে চাওয়া হয়েছে। গার্ড, মোটরম্যান, স্টেশন মাস্টার সহ দায়িত্বে কারা ছিলেন, কার কি ভূমিকা ছিল তাও জানতে চাওয়া হয়েছে। প্রতিদিন মেট্রো রেকগুলি লাইনে নামার আগে সেগুলি স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর দেওয়া হয় ফিট সার্টিফিকেট। দুর্ঘটনাগ্রস্ত রেকটিকে সেই সার্টিফিকেট কে দিয়েছিলেন সেই তথ্য জানতে চাওয়া হয়েছে।
এই ঘটনা তদন্তে বেশ কয়েকজন মেট্রো কর্মীর বয়ানও রেকর্ড করতে চায় পুলিশ। তদন্তকারীদের দাবি, কলকাতা পুলিশ আগে কখনো এ ধরনের তদন্ত করেনি, তাই তারা প্রযুক্তি বিশেষজ্ঞের সাহায্য নেবে। বিশেষজ্ঞদের একাংশের মতে মেট্রো আগে জিরো টলারেন্স নীতি নিয়ে চলতো, অর্থাৎ মেট্রোর দরজায় সামান্য ফাঁক থাকলেও তা বন্ধ হতো না। এমনকি দুটি দরজার ফাঁকে ব্যাগের হ্যান্ডেল আটকে গেলেও দরজা খুলে যেত। কিন্তু বর্তমানে মেট্রো রেকগুলির দরজা খোলা ও বন্ধের প্রক্রিয়াটি অন্যভাবে হয়। দরজায় কতটা ফাঁক থাকলে মেট্রো চলবে তা প্রোগ্রামিং করে সেট করা হয়। বাচ্চাদের হাতের কথা মাথায় রেখেই সেই প্রোগ্রামিং করা হয়। সাধারণত 15 থেকে 20 মিলিমিটার ফাঁক থাকলেও মেট্রো যাতে চলে সেভাবেই প্রোগ্রামিং করা হয়। মেট্রোর কোচ প্রস্তুতকারী সংস্থা ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গৌতম চক্রবর্তীর। শনিবার 66 বছরের প্রৌঢ়ের হাত আটকে থাকা অবস্থায় মেট্রো চলা নিয়ে তিনি কি বলছেন। এখানে এখন এই গ্যাপগুলো প্রোগ্রাম করা যায়, বেসিক্যালি পিএলসি বলে, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, সেটা দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি কতটা গ্যাপ থাকবে, কতবার ধাক্কা লাগবে, কত প্রেসারে লাগবে। একটা মিনিমাম গ্যাপ রাখা হয় যেটা অ্যালাউয়েবল, সেই মিনিমাম গ্যাপ না তার বেশি হয়ে গেলে গাড়ি চলবে না। করা হয় সেইভাবে যে বাচ্চাদের হাতটাও যাতে বেরিয়ে আসতে পারে, যদি আটকেও যায় ফোর্সটা এতই কম থাকে ঘাবড়ে গেলেও বেরিয়ে আসবে। দুটো রাবার প্যাডের মধ্যে হাত আটকে গেল, ফোর্সটা ততটাই আসে যাতে তার হাতটাও ভাঙবে না এবং সহজে বার করে নিয়ে আসতে পারবে। এর ক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে কোনো প্যানিক অ্যাটাক হয়ে গিয়ে ঘটনাটা ঘটে গিয়েছে, আদারওয়াইজ কিন্তু হওয়ার কথা না। উনি তো ট্রেন ধরে রয়েছেন, ট্রেন তো ওকে ধরে রেখে দিয়েছে, ট্রেন মুভ করতে গেছে এবং সে দেখলাম ট্রেনের ওই ফুট স্টেপে পা দিয়ে দিয়েছে। তারপরে প্ল্যাটফর্মের শেষে যে রেলিং আছে, গার্ড রেলে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়েছেন এবং নিচে 750 চলে, যে কোনো সময় এটা মারা যেতে পারে। বাইরে অনেকটা ওই প্যাসেঞ্জার ডিটেকশন, মানে যখন ট্রেনের দরজার বাইরে কোনো প্যাসেঞ্জার আছে কি না সেটা ডিটেক্ট করতে পারে। ইফ সামথিং ইজ দেয়ার ট্রেন উইল নট স্টার্ট অ্যাটলিস্ট। আরেকটা সিস্টেম হচ্ছে গিয়ে যে প্ল্যাটফর্মে দরজা, যেগুলো ক্রাউডেড স্টেশন, বহু জায়গায় লন্ডনে আছে, ধরুন গুয়ানজুতে আছে, যেগুলো ক্রাউডেড স্টেশন, অ্যাডিশনাল দরজা, অ্যাডিশনাল মানে অ্যাপার্ট ফ্রম ট্রেন প্ল্যাটফর্মে অ্যাডিশনাল দরজা, যেগুলো দুটো একসঙ্গে আর কি কাজ করে। তো আমার রিডান্ডেন্সি হয়ে যাচ্ছে, দুটো বোথ ক্যান সেন্স। ওখানে হাতটা সেন্স করতে পারলো না, তো এইখানে বডিটাকে সেন্স করবে। সো দ্যাট ক্যান অ্যাড দ্য রিডান্ডেন্সি অ্যান্ড অবভিয়াসলি অ্যাড টু সেফটি। মেট্রোর দরজার মতোই লিফট বন্ধ হবার মুহূর্তে হাত ঢুকিয়ে কিংবা পা ঢুকিয়ে লিফট খুলতেও হামেশাই দেখা যায়। কিন্তু এভাবে হাত পা বা শরীরের কোনো অংশ বাড়িয়ে লিফট বা মেট্রোর দরজা বন্ধ হওয়া আটকানো একটি বিপজ্জনক প্রবণতা বলেই মত বিশেষজ্ঞদের। কারণ দরজায় লাগানো সেন্সর কখন কাজ করবে আর কখন বিকল হয়ে পড়বে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। মেট্রোর দরজা সম্বন্ধে সাধারণ যাত্রীদের ধারণা লিফটের এই দরজার মতোই। যেমন ধরুন, এই লিফটের যে দরজা, সেই দরজা যখন বন্ধ হতে যাবে সেই মুহূর্তে যদি কেউ এখানে হাত ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন ঠিক এইভাবে, তাহলে লিফটের দরজা এরকমভাবে সেন্সর আটকে দিলেই লিফটের দরজা ঠিক এইভাবেই খুলে যাবে এবং লিফটের দরজা এভাবে খুলে গেলেই লিফটের ভেতরে ঢুকে যাওয়া যাবে। কিন্তু ধরুন যদি এরকম হয় যে এই সেন্সর কাজ করলো না আর লিফটের দরজাটা সেন্সর ঠিকমতো না কাজ করার জন্য এরকমভাবে হাত আটকে গেল আর লিফট ওপরে উঠে গেল, তাহলে যেরকমভাবে ক্ষতি হতে পারে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে সজল কাঞ্জিলালের ক্ষেত্রে মেট্রোর গেটেতে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো লিফট বা মেট্রোর দরজায় লাগানো সেন্সর আসলে সেফগার্ড বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, যাতে কোনো যাত্রী বা কোনো বস্তু দরজার ফাঁকে আটকে গেলে তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যায়। কিন্তু প্রায় প্রতিদিনই অকারণে সেই সুরক্ষা কবচ ভুলভাবে ব্যবহার করা হয়, যার জেরে বড়সড় বিপদ ঘটার আশঙ্কা থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ধরা যাক কোনো লিফটের দরজায় উপর থেকে নিচ পর্যন্ত 100টি অপটিক্যাল সেন্সর রয়েছে। দরজা বন্ধ হবার সময় কোনো কিছুতে বাধা পেলে এই অপটিক্যাল সেন্সর বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে ফের সেই দরজা খুলে যায়। দরজায় আটকে যাওয়া যাত্রীর শরীরের কোনো অংশ যদি দরজার মাঝামাঝি থাকে, তাহলে 100টি অপটিক্যাল সেন্সরের সবকটি কাজ করার কথা। সেক্ষেত্রে বেশি সংখ্যায় সেন্সর একসঙ্গে কাজ করলে দরজাটি খুলে যায়। কিন্তু যখন যাত্রীর শরীরের কোনো ছোট অংশ যেমন হাত পা বা আঙুল দরজায় আটকায়, তখন সবকটি সেন্সর কাজ করে না, অথবা বলা ভালো সবকটির কাজ করার প্রয়োজনও পড়ে না। এরকম ক্ষেত্রে যদি মাত্র 10টি সেন্সর কাজ করে এবং তাদের মধ্যে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায়, তাহলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, মেট্রোর মতোই লিফটের ক্ষেত্রেও কখনোই হাত বা শরীরের অন্য কোনো অংশ দরজা বন্ধ হওয়া আটকাতে ব্যবহার করা উচিত নয়।
লিফটে হাত ঢুকিয়ে দিলে এখানেও কিন্তু যদি এই মেট্রো রেলের যেরকম ঘটনা ঘটেছে তার মতো যদি ওই রকম টলারেন্সের সেন্সার থাকে, ইট ইজ কোয়াইট রিস্কি। মানে আমি ফুল হাতটা ঢুকলো ওয়ান থিং, বা পুরো বডি ঢুকলো তখন হয়তো অনেকটা ফোর্স পাবে, ওই ফোর্সকে সেন্স করতে পারছে। বাট যখন আঙুল ঢুকে গেছে তখন সে টলারেন্স কমিয়ে দিয়েছে, বা এরকম ঘটনা ঘটলে এখানেও কিন্তু ফ্যাটাল কেস হয়। দিল্লি মেট্রোতেও প্রথম দিকে 2011 সাল বা এরকম ঘটনা ঘটেছে। সামহাউ মানে ওই ভদ্রলোক বেঁচে গিয়েছিলেন, মানে হাতটা ঢুকে গিয়েছিল, তো উনি ধরে মানে পা করে তো ওপর দিয়ে যাচ্ছিল ওটা, উনি পরের স্টেশনে বেঁচে যান সামহাউ। তবে দরজার মাঝে হাত আটকে থাকা সত্ত্বেও কি করে মেট্রো চলতে শুরু করলো, কার গাফিলতিতে এক 66 বছরের প্রৌঢ়ের প্রাণ গেল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারোর পক্ষে বলা সম্ভব নয়। আর তদন্ত কবে শেষ হবে তাও কেউ বলতে পারে না। যাত্রীদের অনেকে আশঙ্কা প্রকাশ করছেন ততদিনে আরও একটা বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো। আমার তো মনে হয় প্রতিদিন যে আমরা বেঁচে আছি, এই যে আসছি এবং বাড়িতে আবার ঠিক সময় ঠিক সময় তো হচ্ছেই না, যাই হোক সে যে পৌঁছতে পারছি এটাই একটা প্রহসন মাত্র। মানে আমাদের সাধারণ মানুষের প্রাণের কোনো দাম আছে বলে আমার মনে হয় না। কারণ এই যে ঘটনাটা ঘটেছে শনিবার, এটা তো ভাবাই যায় না যে মেট্রোতে উঠে তার হাতটা ওরকম আটকে রয়েছে। মানে সত্যি এগুলো আমরা ভাবতে পারি না যে আমরা কোথায় রয়েছি। গত কয়েক বছরে মেট্রো রেলে যেরকম দুর্ঘটনার ঘন ঘটা, তাতে যাত্রীদের এই আশঙ্কা একেবারে অমূলক নয়। মেট্রো রেলের উপর সাধারণ মানুষের আস্থা প্রথমবার বড়সড় ধাক্কা খায় 2014 সালের 23শে জুন। পাতাল পথের বিপর্যয় সেবার প্রায় 1 ঘন্টা অন্ধকার সুড়ঙ্গে দুর্বিষহ পরিস্থিতিতে আটকে থাকেন যাত্রীরা। সেদিন সকাল 11:30 নাগাদ ময়দান স্টেশন ছাড়ে দমদমগামী মেট্রো। পার্কস্ট্রিট স্টেশনে ঢোকার মুখে বিকল হয়ে যায় নন এসির একটি। স্টেশনে ঢোকার আগেই সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে যায় মেট্রো, নিভে যায় রেলের আলো এবং বন্ধ হয়ে যায় পাখা। পার্কস্ট্রিট মেট্রোর 3 নম্বর গেট। এখন যাত্রীরা খুব ব্যস্ততায়, কর্মচঞ্চল্য, সেই কারণে দ্রুত যাতায়াত করছেন ঠিকই, কিন্তু 2014 এই ছবিটা ছিল না। 2014 যেদিনকে সুড়ঙ্গে ট্রেন আটকে পড়ল, নিমেষের মধ্যে এই গেটের চেহারাটা পাল্টে গিয়েছিল। তখন একে একে কার্যত পাঁজা কোলা করে যাত্রীদেরকে এই গেট দিয়ে বের করে নিয়ে আসা হচ্ছিল। তখন কারোর মুখে অক্সিজেন মাস্ক, কেউ বা আহত, আর্ত। পাশে একের পর এক অ্যাম্বুলেন্স এসে দাঁড়াচ্ছে এবং এই ঘটনা যা সম্ভবত কলকাতা শহর কোনোদিন নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে পারেনি। আর এই ঘটনাই কেড়ে নিয়েছিল অনেক মেট্রো যাত্রীর রাতের ঘুম। মেট্রো সূত্রে দাবি, নন মোটরিং অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে রেকটি বিকল হয়ে যায়। যাত্রীদের অভিযোগ, সেদিন রেক বিকল হওয়ার পর মেট্রোর তরফে দীর্ঘক্ষণ কোনো ঘোষণা করা হয়নি, উদ্ধার কাজেও দেরি হয়, যার জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে আটকে ছিলাম, কারেন্ট ছিল না ভেতরে, আমাদের খুবই অসুস্থ হয়ে পড়েছি আমরা, কোনো রকম পরিষেবা নেই। খুবই অসুস্থ হয়ে পড়ে, ঘাম হতে থাকে, প্রচন্ড কাঁদতে থাকে, দম নিতে আমারই কষ্ট হচ্ছিল, বাচ্চা তো আর কি করবে। যাত্রী হয়রানির কথা কার্যত উড়িয়ে দেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্রনাথ মহাপাত্র। সংবাদ মাধ্যমে ছবি দেখানো হলেও যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর তার কাছে নেই বলে দাবি করেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। 2014 দুর্ঘটনা ঘটেছিল সেই পার্কস্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের মাঝখানে। পার্কস্ট্রিট থেকে ঠিক 60 মিটার দূরত্বে আচমকা থমকে গিয়েছিল মেট্রো, এবং যে কারণে এর তদন্তে নেমে মেট্রো কর্তৃপক্ষ এবং যাত্রীদের বয়ানের মধ্যে বেশ ফারাক পাওয়া যায়। প্রথম থেকেই অভিযোগ সানিয়ে আসছিলেন যাত্রীরা। তারা বলেন 60 মিটার নয়, তাদের কল্পনা হয়েছিল যে প্রায় 1 কিলোমিটার দূরত্ব ছিল পার্কস্ট্রিট মেট্রো স্টেশন থেকে। তারা এটাও জানান যে যতক্ষণ তারা প্ল্যাটফর্মে ফিরে এসেছেন তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মেট্রো কর্তৃপক্ষ দাবি করতে থাকে তারা আগাম সতর্কতা হিসেবে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেমে ঘোষণা করছিলেন যাতে কোনো রকমভাবে প্যানিকড না হয়ে পড়েন যাত্রীরা। সেক্ষেত্রে তারা এটাও দাবি করতে থাকেন যে ততক্ষণে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছেছেন ততক্ষণে মেডিকেল টিম পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছে। যাত্রীদের দাবি ছিল তারা অনেকেই অন্য যাত্রীর সাহায্য নিয়ে কোনো রকমভাবে পরিত্রাহী বেরিয়ে আসতে পেরেছিলেন পার্কস্ট্রিটের ওই দুর্বিষহ মেট্রো স্টেশন থেকে সেদিন। গত বছরের 27শে ডিসেম্বরেও মেট্রো রেলে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন যাত্রীরা। অন্ধকার সুড়ঙ্গে বদ্ধ এসি কামরায় কার্যত মরণ বাঁচন লড়াই চালাতে হয় তাদের। সেদিন বিকেল 5:15 নাগাদ দমদমগামী মেট্রো ময়দান স্টেশন ছাড়ার পরই পোড়া গন্ধ ও ধোঁয়ায় ভরে যায় ইঞ্জিনের পরের এসি কামরা, নিভে যায় আলো। যাত্রীদের চিৎকার শুনে অন্ধকার টানেলের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। বদ্ধ এসি কামরায় তখন দম বন্ধ অবস্থা। আতঙ্কে কামরার মধ্যেই শুরু হয় হুড়োহুড়ি।
শহর জুড়ে উৎসবের মরশুম, মানুষ উৎসবে মেতেছেন এবং উৎসবের প্রাণকেন্দ্র যে দুটো স্টেশন অর্থাৎ ময়দান এবং পার্ক স্ট্রিট, তার মাঝেই ঘটে বিপর্যয়। সুড়ঙ্গের মধ্যে, এই স্টেশনেরই সুড়ঙ্গের মধ্যে আটকে গিয়েছিল মেট্রো এবং সেখানে বেশ কয়েকটি কামরা ধোঁয়ায় একেবারে ভরে যায়। ধোঁয়ায় ভরে যাওয়ার পরে মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। অন্ধকারে দম বন্ধ অবস্থায় মানুষ আটকে থাকেন এবং জানলার কাঁচ ভাঙতে থাকেন, কিন্তু সেখানেও বেরোতে গিয়ে ভয়। তার কারণ বাইরে থার্ড লাইন। মানুষের অভিযোগ প্রায় আধ ঘন্টা পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়, তারপর টানেলের মধ্যে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে মানুষকে বার করে নিয়ে আসা হয়। এই দরজা দিয়েই, এই গেট দিয়েই কিন্তু প্রচুর আতঙ্কগ্রস্ত মানুষ সেদিন বেরিয়ে এসেছিলেন। প্রাণে বাঁচতে জানলার কাঁচ ভেঙে ফেলে কয়েকজন যাত্রী, কিন্তু বেরোবেন কি করে? পাশে থার্ড লাইনেও তো বিদ্যুৎ। এর মধ্যে অন্ধকার ও ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। প্রায় আধ ঘন্টা এই দুর্বিষহ পরিস্থিতিতে আটকে থাকতে হয় তাদের। তারপর থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভাঙা জানলা দিয়ে বেরোতে গিয়ে রক্তাক্ত হয় অনেকে। সেই অবস্থাতেই টানেল দিয়ে সবাইকে হাঁটিয়ে আনা হয় স্টেশনে। মেট্রো 34 বছর ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ তদন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি এলেন, বেশ কয়েকটি রেকমেন্ডেশন দিলেন। গাফিলতির অভিযোগও উঠল, যদিও সেই রেকমেন্ডেশন অধিকাংশই পালন হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকজনের হাত পা ভেঙেছিল, তাদের জীবনে বড়সড় প্রভাব রেখে গিয়েছিল এই ঘটনা এবং আতঙ্ক তৈরি করেছিল অনেক নিয়মিত মেট্রো যাত্রীদের মনে। সেদিনেই মেট্রোয় ছিলেন বউবাজারের বাসিন্দা অশোক ধর। বেসরকারি সংস্থার কর্মী অশোক অফিস থেকে ফিরছিলেন। অন্ধকার সুড়ঙ্গে দাঁড়িয়ে থাকা মেট্রোয় ধোঁয়া দেখে যারা কাঁচ ভেঙেছিলেন, তার মধ্যে তিনিও একজন। প্রাণ বাঁচাতে আগে পিছু না ভেঙে সেই ভাঙা জানলা দিয়েই লাফ দেন অশোক। লাইনে আছড়ে পড়ে পা ভাঙে। প্রায় 4 মাস শয্যাশায়ী ছিলেন। 27 ডিসেম্বর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, 19 মিনিট আমরা পাতাল রেলের ভেতরে ওই কন্ডিশনে দাঁড়িয়েছিলাম, কোনো রেসপন্স ছিল না। তারপরে এমন কন্ডিশন হয়েছিল, প্রায় 18 থেকে 20 জন লোক যখন ঝাঁপ দিচ্ছে ওই 1.5 তলা সমান ওপর থেকে, আর আমাদের সামনে যখন ওই 4-5 জন অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন তো আমাকে জাম দিতে বাধ্য হয়েছিলাম আমি আর কি অ্যাকচুয়ালি। এপ্রিল মাসে কাজে যোগ দেন, কিন্তু ভয়ের চোটে মেট্রোয় উঠছিলেন না। দিন 10 আগে থেকে ফের মেট্রোয় যাতায়াত শুরু করেন। তার মধ্যেই শনিবার ঘটে যায় এই দুর্ঘটনা। দিন 10 হলো আমি পাতালে চড়তে আরম্ভ করেছি, তার মধ্যে আর একটা এরকম অ্যাক্সিডেন্ট একটা। এখন তো পাতালে চড়তে রীতিমতো ভয় লাগে। আমার তো মনে হয় কিছুই পাল্টায়নি, আগে যেরকম কন্ডিশন ছিল একই, এখনও সেরকম কন্ডিশনই আছে। সেদিনের দুর্ঘটনার আরেক সাক্ষী বাঁশতনির রেনিয়ার বাসিন্দা মনোজ শর্মা। 2018 27 ডিসেম্বর সন্ধ্যের ব্যস্ত সময় ময়দান স্টেশনে ঢোকার কিছুটা আগে মেট্রোর এসি রেখে আগুন লেগে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। দীর্ঘক্ষণ পর জানলার কাঁচ ভেঙে অন্ধকার টানেলের মধ্য দিয়ে বের করে আনা হয় যাত্রীদের। কেউ আহত, কেউ ভীত সন্ত্রস্ত, আবার দম বন্ধ হয়ে কারোর জ্ঞান নেই। চোখ বুঝলেই এখনো সেই বিভীষিকাময় মেট্রো যাত্রার কথা ভেসে ওঠে বাঁশতনির রেনিয়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মনোজ শর্মার। 27 ডিসেম্বর সন্ধ্যের সেই ভয়াবহ অভিজ্ঞতা আজ পর্যন্ত ভুলতে পারেন না মনোজ শর্মা। তাকে সেই ভয়াবহ অভিজ্ঞতাকে ভুলতে দেয়নি তার এই ক্রাচ। এই ওষুধ এখন তার নিত্যসঙ্গী, প্রত্যেক দিন খেতে হয়। এখনও পর্যন্ত তিনি তার পায়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। সেটা করতে আরও অন্তত 2 বছর সময় লাগবে, এমনটাই বলছেন চিকিৎসকেরা। মেট্রোর তরফ থেকে 25,000 টাকা পাওয়া গিয়েছিল চিকিৎসা খরচ বাবদ, কিন্তু খরচ হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি। আর মনের যে ক্ষত, শরীরের যে সমস্যা, সেগুলো কোন ক্ষতিপূরণে মিটবে? এই প্রশ্নটাই তুলছেন মেট্রো রেলের এই দুর্ঘটনায় আহত হওয়া যাত্রী। সেদিন ভবানীপুরের একটি বাড়িতে কাজ করছিলেন তিনি। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে চাঁদনী চক যাওয়ার জন্য নেতাজি ভবন থেকে মেট্রো ধরেন মনোজ। মাঝপথেই ঘটে যায় দুর্ঘটনা। नेताजी भवन दिए मेट्रो में उठलम, चांदनी जा रहे थे। उसके बाद में फिर रविंद्र सदन और मैदान के बीच में ट्रेन में अचानक आग लग गया। हाँ, आग लगने के बाद पूरा ट्रेन में धुआं भर गया। उसके बाद ट्रेन धुआं भरने के बाद लोग जंगला का तोड़ा, जंगला तोड़ करके उसमें फिर लोग लाफ मारा, उसमें हम भी लाफ मारे। इस चलते मेरा पैर टूट गया। लोग हमारा टेने गुने বার করেছে, প্ল্যাটফর্ম শুয়েছে,
তারপরে ফির পুলিশে আসছে ওই ट्रॉली लिए फिर তারপরে টেঙ্গে মানে টান करके हमको बाहर निकाला। নার্সিং হোমে ভর্তি হয়েছি, 10 দিন ওইখানে ভর্তি ছিলাম। ভাঙা পচে ওখানে অপারেশন হয়েছে, তারপরে ওখানে 10 দিন ভর্তি ছিলাম। তারপর 10 দিন পরে 2 মাসে ফির আমি বেডে বাড়িতে ছুটি দিয়ে দিয়েছিল, তারপরে 2 মাসে আমি বাড়িতে বসেছিলাম। অন্যান্যদের সঙ্গে সেদিন নিজেও মেট্রোর কাজ ভেঙে লাফ দিয়েছিলেন ওই কাঠমিস্ত্রি, কিন্তু পড়ে গিয়ে তার ডান গোড়ালির হাড় ভেঙে যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর 3 মাস বেড রেস্টে ছিলেন। গত মে মাস থেকে অল্প অল্প করে হাঁটতে শুরু করেছেন, কিন্তু এখন সর্বক্ষণের সঙ্গী এই ক্র্যাচ। 1 লক্ষ টাকার কাছাকাছি খরচ হলেও মেট্রো কর্তৃপক্ষ দিয়েছে মাত্র 25,000 টাকা। এই নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এপ্রিল মাস পর্যন্ত আমি হাঁটতে পারলাম না, বেডে রেস্টে থাকলাম। এক্ষুনি আমাকে ওষুধ খেতে হচ্ছে। ডাক্তার বলেছে এক্ষুনি আপনাকে কমসে কম 2 বছর লাগবে। ও 25,000 টাকা দিয়েছিল, তারপরে কিছু কোই খোঁজ খবর নিল না মেট্রো। ফির বললো আসবো, ফির কেউ আসলো না। তারপর আমার খরচা মোটামুটি 70,000 টাকা বেরিয়ে গেছে খরচা। শনিবার পার্কস্ট্রিট স্টেশনে ভয়াবহ মেট্রো দুর্ঘটনার ছবি দেখেছেন। তার প্রশ্ন, এর শেষ কোথায়? সাধারণ মানুষের প্রাণ নিয়ে আর কতদিন ছেলেখেলা চলবে? এটা তো হবার উচিত নেই। ওইটা হাত চেপে গেলে তারপর ড্রাইভার তো জানতে পারবে কি আমার গেট বন্ধ হয়েছে না, ট্রেন কী করে চললো। তাহলে কিছু আপনার ট্রেনের মধ্যে মানে टेक्निकल प्रॉब्लम আছে, ওই লোক कंट्रोल करते पाचे ना। लाखों लोग जा रहा है, उसमें मेट्रो को थोड़ा ध्यान देना चाहिए इस पर कि हमेशा ही घटना कैसे हो रहा है। चल एक के बाद एक हो जा रहा है, मैंने 1 महीना 2 महीना चल रहा है, फिर उसके बाद घटना हो जा रहा है। तो इस पर थोड़ा उन लोग को ध्यान देना चाहिए। वो उसका जान चला गया, अब उसको भरपाई कौन देगा? ये तो मेट्रो का फॉल्ट है, ये तो पब्लिक का फॉल्ट है नहीं। 2017 সালের এই দুর্ঘটনার পরই প্রথমবার মেট্রো নিয়ে সর্বোচ্চ পর্যায়ের অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্ত হয়। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ সুপারিশও করা হয়, যার মধ্যে অন্যতম ছিল কামরার মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, অডিও সহ চালক ও গার্ডের দেখার ব্যবস্থা, প্রত্যেক কামরায় চালকের সঙ্গে কথা বলার জন্য টকব্যাক ব্যবস্থা এবং চালকের সঙ্গে যাত্রীদের কথোপকথন রেকর্ডের বন্দোবস্ত। কিন্তু বাস্তবে এই সুপারিশগুলি কোনোটাই কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে এই সুপারিশগুলি কার্যকর হলে হয়তো শনিবারের দুর্ঘটনাও এড়ানো সম্ভব হতো। কামরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে পেলে চালক হয়তো বুঝতে পারতেন সেখানে কোনো সমস্যা হয়েছে। টকব্যাক থাকলে যাত্রীরা সঙ্গে সঙ্গে চালককে এই সমস্যার কথা জানাতে পারতেন, কিন্তু ব্যবস্থা না থাকা এর মধ্যে কোনোটিই করা যায়নি। এই প্রেক্ষিতে যাত্রীদের অনেকে প্রশ্ন তুলছেন, ভবিষ্যতেও যে এ ধরনের দুর্ঘটনা ঘটবে না তার কি নিশ্চয়তা আছে? শনিবারের দুর্ঘটনার পর আরপিএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। Just because of the negligence of the RPF. আপনি ওই মেট্রো ছিলেন? আমরা ভিতরে ছিলাম, আমি তো সিকিউরিটি হেল্পলাইনে ফোন করেছি, ওরা ফোন তুলেছে, ওরা বলেছে কি হয়েছে, আমি বললাম ওরা কেটে দিয়েছে। তারপরে ওই ভিতরে যেটা থাকে ওটাতেও নো রেসপন্স। সোমবারও ছবিটা বিশেষ পাল্টায়নি বলে অভিযোগ যাত্রীদের একাংশের। এদিনও পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে আরপিএফ জওয়ান দেখেননি। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকেও সেরকম কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট আজও সেরকম মানে একই রকম, মানে যা আগে চলেছে তা এখনও রয়েছে। না দেখিনি, আমি কবি নজরুল থেকে উঠেছি, পার্কস্ট্রিট নেমেছি, কবি নজরুলেও কিচ্ছু ছিল না, এখানেও কিচ্ছু নেই। টালিগঞ্জের বাসিন্দা সায়ন্তী দাস আগে ব্যাঙ্গালোরে থাকতেন, কিছুদিন হলো কলকাতায় এসেছেন। 2 জায়গায় মেট্রো দেখেছেন, কিন্তু তার দাবি 2-এর মধ্যে আকাশ পাতাল ফারাক। ব্যাঙ্গালোরের ছবিটা অনেক বেশি সিস্টেম্যাটিক, ওইখানে আমি সেরকম এত সুইসাইড ইনসিডেন্ট, এরকম দরজা বন্ধ না হওয়া, সেন্সর কাজ না করা, আমি এগুলো শুনিনি ওখানে। আর মানে ওইখানে যে লাইক মেট্রোর সামনে, প্ল্যাটফর্মের সামনে লাইক ডোন্ট গো বিয়ন্ড দ্য ইয়েলো লাইন, এটা ওইখানে দিয়ে মেক শিওর, এবং লাইক পুলিশও দাঁড়িয়ে থাকে যে লাইক ইউ আর নট এবল টু ক্রস দ্যাট। ওইখানে ওরা লাইক ওটা খুব রেসপন্সিবিলিটি নিয়ে ওরা দেখে যে তুমি ওই লাইনটা ক্রস করোনি। আমি নিজে দেখিয়েছি, আমি মানে দুটোর সাথে কম্পেয়ার করে আমি এটাই দেখলাম যে এখানে অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে। এই ভিড়ের মধ্যে থাকা এক সহনাগরিক শনিবার মেট্রো দুর্ঘটনার শিকার হয়েছেন সজল কাঞ্জিলাল। প্রতিদিনই নন্দন চত্বরে দেখা যেত তাকে, ঘুরে ঘুরে লিটল ম্যাগাজিন বিক্রি করতেন। এখানে যাদের নিত্য যাতায়াত তারা এক ডাকে চেনেন সজলদাকে। রবিবার বিকেলেও তাদের সজলদা নন্দন চত্বরে আসেন, তবে লিটল ম্যাগাজিনের ঠাসা ব্যাগ নিয়ে নয়, নিথর দেহ হয়ে। রবীন্দ্র সদন, একাডেমি অথবা নন্দন চত্বর, গত 30 বছর ধরে সজল কাঞ্জিলালের ছিল এটাই ঘর, এটাই বাড়ি।
এ চত্বরে যারা নিয়মিত আসেন তারা সজলকে খুব ভালোভাবেই চেনেন। সজলের আর এ পাড়ায় আসা হয়ে উঠবে না, কিন্তু তার মৃত্যুর পর তার প্রিয়জনেরা এবং পরিজনেরা বিচার চেয়ে সোচ্চার হচ্ছেন। পুরো থিয়েটার ওয়ার্ল্ডের, অন্তত কলকাতার যারা মানুষজন, তারা সজলকে অত্যন্ত কাছের থেকে অত্যন্ত ভালোভাবে চিনতেন। এই রকম একটি ছেলে হঠাৎ করে মেট্রো রেলের গাফিলতিতে তার মৃত্যু হলো, অথচ মেট্রো রেল অদ্ভুতভাবে উদাসীন এবং কোনো রকম তারা একটা সৌজন্যতাবোধ দেখানোর প্রয়োজন মনে করলো না যে তাদের পরিবারের কাছে যাওয়া, সমবেদনা জানানো এবং তাদের পাশে দাঁড়ানো। এটা দেখে আমরা অত্যন্ত মর্মাহত মেট্রো রেলের এই চরম উদাসীনতার কারণে, এবং আমরা চাইছি দ্রুত এর বিচার হোক এবং যথাযথ অন্তত সজলের পরিবারের যাতে কোনো রকম আর্থিক বিপর্যয় না মুখোমুখি হয়, তার জন্য যেন মেট্রো রেল কর্তৃপক্ষ ওর পরিবারের পাশে দাঁড়ায়। সজলদা আমার বন্ধু ছিলেন। আমি ট্রয় বলে একটি থিয়েটারে যখন অভিনয় করতাম, উনি ওই দলের অংশ ছিলেন এবং সেই সূত্রেই আমার সাথে ওনার খুবই বন্ধুত্ব ছিল। এবং তারপরেও গত 5-6 বছর ধরে আমার সাথে যখনই আমি এদিকে আসতাম ওনার সাথে যোগাযোগ হতো, আমরা একসাথে চা খেতাম, গল্প করতাম। খুবই মানে কি বলবো, মানে খুব ভালো মানুষ ছিলেন। আর আমার সাথে সত্যিই ওনার একটা কানেক্ট ছিল, মানে বহু বছর ধরে যোগাযোগ ছিল। ফলে আমি যখন মানে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, একাডেমিতে কেউ মারা গেছে যিনি একাডেমিতে লিটল ম্যাগাজিন বিক্রি করতেন, কিন্তু সজলদাকে তো আমি ঠিক লিটল ম্যাগাজিন বিক্রেতা হিসেবে চিনি না। ফলে আমি বুঝতে পারিনি। আমি অনেক রাতে ছবিটা দেখে আমি খুবই শকড হয়েছি। এবং এই ঘটনার একটা, যেহেতু মেট্রোটা আমাদের সবার যাতায়াতের একটা উপায়, এই ঘটনার একটা খুব মানে জোরালো তদন্ত হওয়া উচিত। এটা যাতে আর কখনো রিপিট না করে, মেট্রো সেন্সর যাতে কাজ করে সেটা দেখা উচিত। এবং সেজন্য আমাদের সকলেরই কিন্তু একটা মানে চাপ তৈরি করা উচিত মেট্রো কর্তৃপক্ষের ওপরে বলে আমি মনে করি। এবং এই মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, তবে আমি আশা করব পরিবারের লোকজনের দায়িত্ব নেবে মেট্রো কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরা বলছেন, শিল্প সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা ছিল সজলের। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল অমোঘ টান। মমতা শঙ্করের দলে একসময় নাচ শিখেছেন, কিন্তু অভাবের তাড়নায় বেশি দিন হয়ে ওঠেনি। অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, সব কিছু হতে পারে। আমার শুধু মনে হয় মেনটেনেন্সটা যেন, এবং আমাদের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব একটু ডিসিপ্লিনড হয়ে চলা, যে এটা আমাদের জিনিস, আমাদের উপকারে লাগছে, আমাদের প্রাণ, আমাদের মানে কিছুটা তো দায়িত্ব আমারও। সুতরাং আমি যাতে সেইভাবে কারুর অসুবিধে করব না, নিজেরও তাহলে সুবিধা হবে। একসময় সংসার খরচ চালাতে রবীন্দ্র সদন চত্বরে লিটল ম্যাগাজিন বিক্রি শুরু করেন। লিটল ম্যাগাজিনের বাজার পড়লেও সজল সেই কাজ ছাড়েননি। এটা শুধু তার পেশা ছিল না, সজলের কাছে এটা ছিল অক্সিজেনের মতো। সজলের উপস্থিতি ধীরে ধীরে নন্দন চত্বরের একটা অংশ হয়ে উঠেছিল। বহুদিন ধরেই ওনাকে দেখছি। আমি যে খুব ভালো করে নাম টাম কোথায় থাকে এগুলো জানতাম তাও নয়। দেখলেই হাসি মুখে এগিয়ে আসতো। কোনো একটা পত্রিকা দেখিয়ে বলতো যে দাদা এটা নিন না। সবসময় যে নিতে পেরেছি তাও নয়। সজল কাঞ্জিলাল নিজের জীবন দিয়ে যে জিনিসটা বলে দিয়ে গেলেন যে মেট্রো তুমি সাবধান হও, তোমাকে মেনটেনেন্স করতে হবে। সেরকম তো কথা হতো না। যথাযথই সজলদা আসতো এবং পেছনে কিছুক্ষণ ঘোরাঘুরি করতো আর বলতো যে চন্দ্র একটু চা খাবো, আর খুব বেশি হলে একটু বাড়াবাড়ি রকমের দাবি করতো কিংবা আবদার করতো একটা বিস্কুট খাই। সবসময় দেখতাম সদাসমান লোক ছিল, কোনোদিন রাগ করতে দেখিনি মানে। এবং আমার সৌভাগ্য যে সজলদা আমাদের দলে একটি নাটকে অভিনয়ও করেছে। ম্যাগাজিন বিক্রির মাঝে মাঝে কখনো তুলি ক্যানভাস নিয়ে নিজেই বসে পড়তেন। কবিতাও লিখেছেন বেশ কিছু, তবে সেটা রোজগারের জন্য নয়। কাউকে কোনোদিন নিজের লেখা কবিতা দেখাননি। একটা সময় পর টাকা রোজগারের জন্য সরকারি আর্ট কলেজে পড়ুয়াদের জন্য মডেলও হয়েছেন। সজল কুমার কাঞ্জিলালের সঙ্গে রানাঘাটের পান্থপাড়ার বাসিন্দা সরকারি আর্টস কলেজের প্রাক্তন সুমিত সরকারের দেখা হয় 2008 সালে। তার সঙ্গে কাজও করেছেন সজল। তার মৃত্যুর খবর প্রথমে বিশ্বাসই করতে পারেননি সুমিত। শেষ শ্রদ্ধা জানাতে 1 ঘন্টার মধ্যে তৈরি করে ফেলেছেন সজলের আবক্ষ মূর্তি। 2008-এ ওনার মডেল স্টাডি করার সুযোগ পাই। তা উনি আমাদের মানে মডেল হিসেবেই ছিলেন। তা তার সাথে সাথে মানে ওনার সাথে যখন আমরা তাকে দেখে বানাতাম, তার সাথে মজার ছেলে বন্ধুর মতন তার সাথে বিভিন্ন রকমভাবে মজাও করতাম। আর মানুষটা খুব সরল সাদাসিধে ছিল।
সজলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে শোকস্তব্ধ আত্মীয় ও প্রতিবেশীরা। বিশ্বাস হচ্ছে না যে মানুষটা সত্যিই নেই। উনি তো খুব ভালো মানুষ ছিলেন, যখন যেতেন রাস্তা দিয়ে মাথা নিচু করে যেতেন, শান্তশিষ্ট। আমার সঙ্গে প্রায়ই দেখা হতো, আমি যখন কাজ থেকে ফিরছি উনি বেরোচ্ছে, আমার বাড়িতেও আসতো প্রায় পাশেই। সারাইবার খুবই খারাপ লাগছে, এত শান্তশিষ্ট একটা লোক এভাবে মানে খুন হয়ে গেল আর কি। সজল কাঞ্জিলালের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সজলের। ময়নাতদন্ত রিপোর্টে যে বিষয়টা উঠে এসছে, সজলবাবু যখন এই পাকশি স্টেশন থেকে ময়দানের দিকে যাচ্ছিলেন সেই সময় মেট্রোর দরজায় ওনার হাত আটকে যায় এবং তারপরে দুটি যে রেক রয়েছে, দুটি রেকের মাঝে থার্ড রেল কারেন্ট কানেক্টর থাকে, সেই থার্ড রেল কারেন্ট কানেক্টরের মধ্যেই ওনার ডান পাটি গিয়ে লাগে এবং সেখানে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওনার মৃত্যু হয়। 3.5 দশকে মেট্রোয় চড়তে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি কখনো কারোর হয়নি। এবিপি আনন্দ। কলকাতা মেট্রো চালু হয়েছে 1984 সালে। সে সময় তিলোত্তমার গর্ব ছিল পাতাল রেল। গতি ও স্বাচ্ছন্দ্যের মেলবন্ধনে ভর করে ধীরে ধীরে ভরসার অপর নাম হয়ে উঠেছিল পাতাল রেল। কিন্তু 3.5 দশক ধরে পছন্দের তালিকায় একেবারে উপরে থাকা সেই মেট্রোয় চড়তে এখন নিরাপত্তার চরম অভাব বোধ করছেন প্রতিটি যাত্রী। খালি মনে হচ্ছে আবার মাঝপথে ট্রেন দাঁড়িয়ে যাবে না তো, আবার কোথাও আগুনের ফুলকি দেখা যাবে না তো, উঠতে গিয়ে দরজার ফাঁকে আটকে যাব না তো। কলকাতায় মেট্রো শুরু হয় 35 বছর আগে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন পুরনো পরিকাঠামো ও প্রযুক্তি বারবার মেট্রো বিভ্রাটের বড় কারণ। ফলে রীতিমতো আতঙ্কিত কলকাতার শহরবাসী। নতুন মেট্রো একইভাবে আতঙ্কের কারণ হয়ে উঠবে না তো, চিন্তায় শহরবাসী। কলকাতার আশেপাশে এখনো মেট্রো জাল ছড়াচ্ছে, কিন্তু তা নিয়ে আনন্দের মাঝেই মেট্রো একের পর এক দুর্ঘটনার জেরে বাড়ছে উদ্বেগও। মেট্রো রেল সূত্রে খবর, শীঘ্রই চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়। গত কয়েক বছরে কলকাতার পরিবহনে অন্যতম আলোচিত নাম ইস্ট ওয়েস্ট মেট্রো। দেশের নদীর নিচে প্রথম মেট্রো হিসেবে উৎসাহ অনেকটাই বেশি। তবে প্রথম দফায় গঙ্গার নিচের ভ্রমণের সুযোগ মিলবে না। মেট্রো চলবে সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। সল্টলেকে সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মোট 6টি স্টেশনে শুরু হবে মেট্রো চলাচল। স্টেশনগুলি হল সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম। মেট্রো সূত্রে খবর, নতুন কোনো মেট্রো পরিষেবা চালু করার আগে সেই রুটে কমপক্ষে 1000 কিলোমিটার ট্রায়াল রান করতে হয়। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম দফায় ইতিমধ্যেই সেই ট্রায়াল রান শেষ হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে কমিশনার অফ রেলওয়ে সেফটির সামনে একবার ট্রায়াল রান হবে, তারপরে মিলবে চূড়ান্ত ছাড়পত্র। ঠিক হবে উদ্বোধনের দিনক্ষণ। কিন্তু শনিবার পাকশি স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, পুরনোর মতো নতুন মেট্রোর যাত্রাপথ আতঙ্কের হবে না তো? শনিবার যে মেধা রেখে হাত আটকে সজল কুমার কাঞ্জিলালের মৃত্যু হয়, সেটিরও তো ট্রায়াল রান হয়েছিল। তারপর তাতে মেট্রোর ইতিহাসের ভয়াবহতম দুর্ঘটনা ঘটেছে। ইস্ট ওয়েস্ট মেট্রোতেও সেরকম কোনো ঝুঁকি থেকে যাবে না তো? নামজাদা একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী শিল্পা ঘোষাল। সেক্টর 5-এ অফিসে যেতে হয়। নতুন মেট্রো রুট চালু হলে তার অনেকটাই সুবিধা হবে। একথা মানলেও শনিবারের পর থেকে আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে এখন তার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক না করে পরিষেবা চালু না করাই ভালো। ওটা একটা দ্রুতগামী যোগাযোগ, যেটাতে আমরা খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছতে পারি। সবারই তাড়া থাকে অফিসে, ওখানে যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা কিছু বলার নেই। তার মধ্যে এই নতুন রুট, মানে কি সাজেশন দেবেন? আমার তো মনে হয় চালু না করা উচিত। কেন? কোন সময় ভেঙে পড়ে যাবে, আবার ভেঙে পড়তেই পারে। ব্রিজ ভেঙে পড়ছে, সারাচ্ছে ভেঙে পড়ছে, মেট্রো আটকে আছে, এটাও ভেঙে পড়তে পারে। একই কথা বলছেন বেসরকারি সংস্থার কর্মী রঞ্জন দাস। তার মত, তাড়াহুড়ো না করে সব দিক দেখে তবেই ইস্ট ওয়েস্ট মেট্রো চালু করা উচিত। আজকালকার দেখুন, একটা মানে মেট্রো একটা পরিষেবা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি একটা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য খুবই আমাদের তাড়াতাড়ি। তার মধ্যে যদি এরকম মানুষ যদি আতঙ্কিত হয়ে এরকম একটা হাত আটকে গিয়েছে, একটা মানুষের যদি প্রাণ চলে যায়, খুবই মর্মান্তিক ঘটনা। মেট্রো কর্তৃপক্ষকে আমার একটাই নিবেদন থাকবে যে আপনারা এই জিনিসগুলোকে একটুখানি কেয়ারফুলিভাবে করুন। মেয়েকে কলেজে ভর্তি করতে সল্টলেকে এসেছে বারাসাতের বাসিন্দা সুজিতা দাস। ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে আসার পাশাপাশি আশঙ্কাও রয়েছে তার মনে। আতঙ্কিত তো বটেই, এটা হবে কেন? প্রশ্ন সবার আগে, এটা হবে কেন? সবাই তো সবার কাজটা যদি ঠিক করে করে, এটা তো হবার কথা নয়। এখানে যেমন অফিস স্টাফও আছে, তেমন কলেজ স্টুডেন্ট আছে। এখানে তো বলতে গেলে পুরো কলেজ ভর্তি এখানে, না?
প্রচুর স্টুডেন্ট আছে, এখানে তো সিকিউরিটি সবচেয়ে আগে দরকার, পুরোটাই দরকার সিকিউরিটি। হয়তো হয় যে হঠাৎ করে বেরোলে, মানে সবসময় তো প্যারেন্টসরা থাকে না সাথে, এবার যে ডেইলি যাতায়াত করতে হবে, হঠাৎ করে যদি এরকম গন্ডগোল হয় তাহলে তো মুশকিল। মানে যেটা শোনা যাচ্ছে যে অন্যান্য স্টেটে এত সমস্যা হয় না, মানে বারবার নিউজ চ্যানেলেও শোনা যায়, আমাদের স্টেটে হয়তো। এবার প্রশ্ন হচ্ছে এটা কেন হবে? এটা তো পার্টিকুলার কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা যাই হোক যারই আন্ডারে, মানে সবার তো দেখা উচিত। অনেকে তো আবার শনিবারের ঘটনা কিভাবে সামাল দেওয়া যেতে পারে তার উপায়ও বাতলে দিয়েছেন। যখন মেট্রোতে মানে যাত্রীরা যখন উঠছে মেট্রোতে, সেখানে আগের দিনই যেটা আমরা দেখলাম যে হাত মানে কেটে চলে গেছে। এটার জন্য আমার মনে হয় যে মেট্রোর কিছু ক্যাপাসিটি, মানে একটা ক্যাপাসিটি করা উচিত যে এত মানুষ যাতে উঠতে পারে, মানে এর বেশি যেন মেট্রো অ্যাভেল না করে। মানে পপুলেশনের জন্য সেটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে মানে ক্যাপাসিটি করে দেওয়া উচিত, এর বেশি মানুষ যেন না ওঠে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সমীক্ষার কাজ শুরু হয় 2004 সালে। 2009 নির্মাণের জন্য তৈরি হয় KMRCL। মাঝে নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট প্রকল্পের প্রথম পর্যায়। কিন্তু নতুন পরিষেবা চালুর আগেও কোথাও যেন সাধারণ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। অনেকে বলছেন মেট্রো তো শুধু আর কলকাতায় নেই, কিন্তু মেট্রো নিয়ে এত আতঙ্ক বোধহয় আর কোথাও নেই। মেট্রো রেলের থেকে বহুগুণ বেশি গতিতে চলে জাপানের বুলেট ট্রেন, কিন্তু সেই বুলেট ট্রেন চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। গতি, পরিষেবা এসব তো আছেই, কিন্তু এই বুলেট ট্রেনের সব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? এত বছরেও সৌভাগ্যক্রমে একবারও কোনো ধরনের দুর্ঘটনা হয়নি। গোটা বিশ্বে এই রকম রেকর্ড প্রায় নেই। অনেকে বলছেন এও এক ধরনের রেকর্ড। আর এই রেকর্ড কিভাবে হলো তাও শোনার মতো। নিরাপত্তার স্বার্থে বুলেট ট্রেনে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা অবাক করার মতো। ভারতবর্ষে যেখানে ট্রেন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা, আমাদের অবশ্যই দেখতে হবে যে বুলেট ট্রেন কি করে এই অসাধারণ রেকর্ডটি করতে পারলো। তার কারণ বুলেট ট্রেনে ট্রেন কন্ট্রোল সিস্টেম বলে একটি ব্যবস্থা আছে। ব্যবস্থাটি এই রকম যে চালক যিনি এই মুহূর্তে বুলেট ট্রেন চালাচ্ছেন, তিনি যদি ঘুমিয়েও পড়েন কিংবা কোনো কারণে সংজ্ঞা হারান, ঘুমিয়ে পড়ার একটা অভিযোগ কিছুদিন আগে ভারতবর্ষে আমরা দেখেছি, সেই ঘুমিয়ে পড়া অবস্থাতেও সম্পূর্ণ ট্রেনের কন্ট্রোলটি থাকবে দূরবর্তী অফিসে বসা কম্পিউটারের মাধ্যমে একজন আধিকারিকের হাতে। তিনি চাইলে চালক যদি গতি বাড়িয়ে দেন, তিনি গতি কমিয়েও দিতে পারেন। এই চালকের ভুল ত্রুটি মুক্ত হওয়াটাকেই অনেকে মনে করেন বুলেট ট্রেনের দুর্ঘটনা মুক্তির প্রথম ধাপ। নিঃশ্বাসের গতিতে যে ট্রেন বেরিয়ে যায়, তার সামনে কেউ পড়লে যে দুর্ঘটনা ঘটবে তা বলার অপেক্ষা রাখে না। তাই বুলেট ট্রেনের জন্য তৈরি হয় উন্নত মজবুত বিশেষ ট্র্যাক। বুলেট ট্রেনের ট্র্যাকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। বিমানের এটিসির ধাঁচের মতো জাপানের বুলেট ট্রেনের জন্য থাকে আলাদা কন্ট্রোল রুম। চালকের সামনে মনিটরে যে তথ্য ভেসে ওঠে তা দেখতে পান কন্ট্রোল রুমের আধিকারিকরা। এমনকি চালককে যাতে ক্লান্তি গ্রাস না করে, সেজন্য চালকদের শিফটের সময়সীমায় দেওয়া হয় বাড়তি নজর। বুলেট ট্রেনের চালকদের যে শুধুমাত্র নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তাই নয়, দেখা হয় যে কোনোভাবে ক্লান্তি বা একঘেয়েমি তাদের স্নায়ুতন্ত্রকে অবশ করে ফেলছে না তো। এই জন্য বুলেট ট্রেনের চালকদের সর্বোচ্চ ডিউটি আওয়ার্স হয় 7 ঘন্টা 10 মিনিট, এবং দেখা হয় যে চালকের আসনে কেউ 3 ঘন্টা 20 মিনিটের বেশি যাতে বসে না থাকেন একটানা। এই যাবতীয় নিয়মকানুন মেনে বুলেট ট্রেনের ড্রাইভারদের সাহায্যে বুলেট ট্রেনকে সম্পূর্ণ দুর্ঘটনা মুক্ত করে রাখা হয়েছে। জাপানে ট্রেনের চালকদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রাথমিক পর্বের প্রশিক্ষণ হয় সিমিউলেটরে, এরপর প্রতি 2 বছর অন্তর ফের তাদের সিমিউলেটর প্রশিক্ষণ নিতে হয়। সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণও তারা পেয়ে থাকেন। যেমন ধরুন, ট্র্যাকে কেউ ঢুকে পড়লে কিভাবে তৎক্ষণাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। প্রশিক্ষণ পর্ব চলাকালীনই চালকদের সক্ষমতা পরীক্ষাও করা হয়। এই পদ্ধতি অনুসরণ করে চালকরা আরও দক্ষ হয়ে ওঠেন। জাপানে প্রতিটি রুটে বুলেট ট্রেনের নির্দিষ্ট গতি থাকে। সমস্ত ট্রেনে চালকের সামনে 2টি মনিটর থাকে। একটিতে দেখায় ট্রেনের গতি এখন কত, আরেকটি মনিটরে দেখা যায় ওই জায়গায় ট্রেনের গতি কত হওয়া উচিত। জাপানে এখনো পর্যন্ত বহু প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কিন্তু বুলেট ট্রেনে তার আঁচ পড়েনি। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে বুলেট ট্রেন জাপানে এত ভূমিকম্প কিংবা সুনামি হওয়া সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা মুক্ত রইল। উত্তরটা খুব পরিষ্কার। এই ট্রেনের গোটা শরীরের 135টি জায়গায় সেন্সার আছে। যে মুহূর্তে ভূমিকম্প কিংবা সুনামির কোনো প্রাইমারি ওয়েভও আসে, সংকেত চলে যায় ওই কন্ট্রোল সিস্টেমে।
সেখান থেকে সেই মুহূর্তে গোটা ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ট্রেন যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ভাবতে পারেন সেই বিপুল গতিতেও কোনো রকম ঝাঁকুনি, যারা ভেতরে রয়েছেন যাত্রীরা তারা যাতে আতঙ্কিত না হন সেটাকেও প্রতিরোধ করা হয়। 135টা জায়গায় আমরা সেন্সর লাগিয়ে রেখেছি। এই সেন্সরগুলো ভূমিকম্পের আভাস পেলেই নিকটবর্তী সাবস্টেশনে বিপদ সংকেত পাঠিয়ে দেয়। সাবস্টেশন তৎক্ষণাৎ ট্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, ফলে ট্রেন সেখানেই দাঁড়িয়ে যায়। এখানে লোকাল ট্রেনে যাত্রীদের ঝুলতে ঝুলতে যাওয়ার ছবি সকলেরই পরিচিত। জাপানে অনেক স্টেশনে ভিড় সামলাতে নির্দিষ্ট এক শ্রেণীর কর্মী থাকেন, তাদের বলা হয় পুশার্স। ভিড়ের জন্য কোনো যাত্রী ঝুলে থাকলে তাদের ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয় পুশার্সরা। অনেকে বলছেন এখানে যে হারে ভিড় বাড়ছে তাতে এ ধরনের পথ তৈরি করা যেতেই পারে। জাপানে যাতে দরজাগুলো ঠিক করে বন্ধ হয়, ভিড় খুব বেশি, তাই জন্য ওদের অফিসিয়াল পুশার্স থাকে, লোক গিয়ে ঠেলে ঠেলে যাত্রীদের ঢুকিয়ে দেয় যাতে দরজাটা ঠিকভাবে বন্ধ হয়। তো সাম কাইন্ড অফ পুশার্স এখানে হতে পারে। সজল কাঞ্জিলাল দুর্ঘটনার কবলে পড়েন শনিবার। মেট্রো সূত্রে দাবি, এই শনিবার সারাদিনে মেট্রোয় যাতায়াত করেছেন প্রায় 5,71,000 যাত্রী, অর্থাৎ প্রতি মেট্রোয় গড়ে সবার হয়েছেন 3,000 যাত্রী। সেই হিসেবে প্রতি কামরায় গড়ে ছিলেন প্রায় 400 যাত্রী, আর মেট্রোর একটি কামরায় বসতে পারেন 60 জন। মেট্রোয় এই ভিড়ের চাপ দিনে দিনে বাড়ছে। ভিড়ের চাপে দরজা বন্ধ না হওয়া প্রায় নিত্যদিনের ব্যাপার। শনিবারের দুর্ঘটনার পর এ নিয়ে উদ্বিগ্ন যাত্রী ও মেট্রো কর্তৃপক্ষ। ঘটনার দিন অর্থাৎ শনিবার সারাদিনে মেট্রোতে মোট 5,71,000 যাত্রী উঠেছিলেন। 5,71,000। তার মধ্যে অফিস টাইমের বাড়তি ভিড়কে পাত্তা না দিলেও যে মেট্রোটিতে এই ঘটনা ঘটেছিল সেখানে গড়ে অন্তত 4,000 লোক ছিলেন, প্রতিটি কামরায় 400 লোকের বেশি। অনেকে বলছেন ভিড়ের চাপ সামাল দেবার একমাত্র রাস্তা আরো ঘন ঘন মেট্রো রেল চালানো, সেক্ষেত্রে বাড়াতে হবে রেকের সংখ্যা। কিন্তু এ তো যা দেখা যাচ্ছে তাতে নতুন রেকগুলি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, ফলে কিভাবে ভিড় সামাল দেওয়া যাবে সেই চিন্তা ভাবাচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। এদিকে শনিবারের দুর্ঘটনার পর সাধারণ মানুষ যখন আতঙ্কে, তখন এ নিয়ে কাজিয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এমনকি সংসদে পর্যন্ত এ নিয়ে সরব হয়েছে তৃণমূল। মেট্রোয় হাত আটকে এক যাত্রীর মৃত্যুর বিষয়টি এদিন রাজ্যসভায় তোলেন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। দুর্ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করেন তিনি। মেট্রোর উন্নতির জন্য অর্থ বরাদ্দের দাবির পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন তিনি। The door equipped with sensor is believed to have malfunctioned. What happened that fateful days was no accident. It was the great negligence on the part of Calcutta Metro and step motherly attitude of the Railway Ministry. লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে সরব হয়েছেন। যারা এগুলো পরিচালনা করেন দায়িত্ব তাদের কাছেই বর্তায়। যে রেলমন্ত্রী স্বয়ং এত খবরই রাখেন না, তার কাছে মেট্রো রেলের খুঁটিনাটি খবর রাখা তো মুশকিলের পর্যায়ে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একমাত্র কলকাতার মেট্রো রেলই ভারতবর্ষের রেল দপ্তর চালায়, অন্য কোনো রেলওয়ে মেট্রো দেশের রেল দপ্তর চালায় না। সরকারকে তার ব্যর্থতার দায় মেনে নিতে হবে। শনিবার দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, মর্মান্তিক ঘটনা, মেট্রো এখন সব থেকে অবহেলিত। মেট্রোর জন্য আমরা আলাদা জোন তৈরি করেছিলাম, তখন নতুন নতুন ব্রেক আনতাম, খেয়াল রাখতাম। এরা একটা নতুন প্রকল্প করেনি। মেট্রোর এখন কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না। রাজ্যের পক্ষ থেকে নিহতর পরিবারকে সব রকম সাহায্য করা হবে। প্রয়োজনে নিহতর পরিবারের কোনো সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে। এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। তাদের প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যত দুর্ঘটনা ঘটেছে সেই সবকটিরই দায় কি তাহলে তার? আসল সমস্যাটা হয়েছে আজকের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন থেকে একটির পর একটি ঘোষণা করে গেছেন, সমস্ত রেলের ইনফ্রাস্ট্রাকচারকে অস্বীকার করে গেছেন। তার ফলে ইনফ্রাস্ট্রাকচারটা বহু ক্ষেত্রে কোল্যাপসের জায়গায় এসে গেছে। তবে আমরা মেট্রো রেল নিয়ে চিন্তিত। আমরা কেন্দ্র সরকারকে বলবো মেট্রো রেলটা আপনারা আলাদাভাবে আরও গুরুত্ব দিয়ে ভাবুন। দুর্ঘটনার পরে পার্কস্ট্রিট স্টেশনে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই ঘটনাকে হাতিয়ার করে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। এখন যে প্রেজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা সুরক্ষার ব্যাপারে একদম উদাসীন। বারবার করে মেট্রোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আগুন জ্বলছে, অথচ যেহেতু এটা বাংলার শহর, মমতা ব্যানার্জির শহর, তাই কি নেগলিজেন্সি, তাই কি
মানুষের উপরে এই উপেক্ষা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দুঃখজনক যে একজনের মৃত্যু হয়ে গেছে, সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে যাতে এরকম আবার ঘটনা না ঘটে। কোনো যান্ত্রিক গন্ডগোল হলো, প্লেন ক্র্যাশ হয়ে গেল, কিছু হল, সেটা নিয়ে রাজনৈতিক ইস্যু করা, তার মানে আমাদের বিরোধীরা কীরকম ভিখারি হয়ে গেছেন, দেওয়ালিয়া হয়ে গেছেন, সেটা বোঝা যাচ্ছে। মন্ত্রী তো আর রেল চালায় না, মন্ত্রী আগে হয়েছেন, হ্যাঁ তারা রেল দিয়ে রাজনীতি করেছেন, এখনও রাজনীতি করছেন, রেলে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা ইতিহাস, সবাই জানে। প্রাক্তন বিজেপি নেতা এবং বর্তমানে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় মনে করছেন শনিবারের দুর্ঘটনা চূড়ান্ত গাফিলতির জের। একসময় কলকাতা মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার পদে থাকা তথাগত রায়ের দাবি, দরজা বন্ধ হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব মোটরম্যানের। পরিচালনা, রক্ষণাবেক্ষণ এই দুটো ব্যাপারেই গাফিলতি হয়েছে। এটা যদি প্রথম কথা রোলিং স্টকটাকে, এই এসি রোলিং স্টক এটাকে ভালো করে না দেখে, এটা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দেহ না হয়ে এটাকে যদি রেলে ছাড়া না হতো তাহলে এই ঘটনা ঘটতো না। মেট্রো দুর্ঘটনার পর গাফিলতির অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। রেলের সেফটি, সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা নিয়ে আমাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো যে সত্য, পার্কস্ট্রিটের এই ঘটনার মধ্যে যা প্রমাণিত হলো। বুলেট ট্রেন কবে হবে জানি না, কবে 500 কিলোমিটার গতিতে ট্রেন চলবে জানি না, কিন্তু যে ট্রেন যে গতিতে চলছে সেই ট্রেনের সেই গতিতে মানুষগুলো যেন নিরাপদে ঘরে ফিরতে পারে ট্রেনে চেপে, সেই ব্যবস্থা তো করা দরকার। শুরুতে অবশ্য কলকাতা মেট্রো ছবিটা এরকম ছিল না। 1984 সালে কলকাতায় যখন মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হচ্ছে, তখন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেন মস্কো মেট্রোর ইঞ্জিনিয়াররা। জানেন, এই রুশ মেট্রোরও কিন্তু কলকাতা কানেকশন আছে। গত শতাব্দীর 8-এর দশকের একেবারে গোড়ার দিকে যখন কলকাতার মেট্রোর কাজ প্রাথমিক পর্যায়ে, তখন এই মস্কো থেকে এক ঝাঁক বিশেষজ্ঞ উড়ে যান কলকাতায়। মেট্রোর ব্যাপারে তারা নানা পরামর্শ এবং সুপারিশ রাখেন। রাশিয়ার প্রত্যেকটি কাগজে ভীষণ গুরুত্ব দিয়ে প্রথম পাতায় সেই সংবাদ ক্যারি করা হয়। সে সময় কলকাতা মেট্রোয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন অধুনা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রাশিয়া থেকে ইঞ্জিনিয়ারদের ভারতে আসার কথা এখনো মনে আছে তার। কাজের সূত্রে তাকে রাশিয়াও যেতে হয়েছিল। একটা টিম এসেছিল, তার মাথায় ছিলেন আরজি কাভেরিন বলে একজন স্থপতি, আর্কিটেক্ট। তারপরে আরেকটা টিম এসেছিল, তার মাথায় ছিলেন রুমিন বলে একজন, তিনি ইঞ্জিনিয়ার, ট্র্যাক ইঞ্জিনিয়ার। তারা এসেছিলেন যে বেলগাছিয়া অঞ্চলে আমাদের যে ড্রিভেন টানেলিং হচ্ছে, সেই ড্রিভেন টানেলিংয়ের কাজের জন্য। কলকাতা মেট্রোতে যে রাশিয়ান দুটো টিম এসেছিলেন, তারা মোটামুটি পরামর্শ দিয়ে চলে গেছেন আর কি। কলকাতায় দুটি মেট্রোর মধ্যে সবথেকে কম সময়ের ব্যবধান 3 মিনিট। কিন্তু তথাগত রায় যখন রাশিয়ায় যান, তখন ব্যস্ত সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কত ছিল জানেন? রাশিয়া সফরের স্মৃতি থেকে সেই গল্প বার করে এনেছেন তথাগত রায়। মস্কো বা লেনিনগ্রাডের যে বড় স্টেশনগুলো ছিল, সেই বড় স্টেশনগুলো যে সময়, ব্যস্ত সময়, ধরা যাক এই সকাল 8টা, 8:30 থেকে আরম্ভ করে বেলা 11টা 12টা পর্যন্ত, অথবা বিকেলবেলা 4টের থেকে আরম্ভ করে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত ব্যস্ত সময়, এই ট্রেনগুলো 90 সেকেন্ড তফাতে চলতো। এবং স্টেশনে এমনি ঘড়ি ছাড়াও একটা ঘড়ি ছিল, আমি দেখেছিলাম, সেই ঘড়িতে 1 থেকে 90 পর্যন্ত মার্ক করা ছিল, 0 থেকে 90 পর্যন্ত মার্ক করা ছিল। এবং সেখানে একটা ট্রেন চলে গেলেই ওটা কাঁটাটা 0-য় চলে যেত, এবং চলে গিয়ে 90-তে যেই মাত্র না আসতো, আমরা দেখতাম একটা ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে। কলকাতায় মেট্রো চালুর খবর সংবাদ মাধ্যমের দৌলতে পৌঁছেছিল রাশিয়ায়। আর কলকাতার মেট্রো সম্পর্কে রাশিয়ার নাগরিকদের যে কি পরিমাণ উৎসাহ ছিল, তা 1984 সালে সেখানে গিয়ে টের পেয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তখন কলকাতায় সবে মেট্রো রেল প্রকল্পের সূচনা হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, অন্যরা আমাদের কথাবার্তা কৌতূহলের সঙ্গে শুনছিলেন। একজন জানতে চাইলেন, আচ্ছা তোমাদের কলকাতাতেই তো মেট্রো রেল হচ্ছে। এই নিয়ে প্রশ্ন আমি 3 বার শুনলুম বিভিন্ন জায়গায়। কলকাতার উল্লেখ শুনে কেউ কেউ এই কথাটা জিজ্ঞাসা করেন, যেন এটাই কলকাতার একমাত্র পরিচয়। পৃথিবীর বহু শহরে মেট্রো রেল আছে, সুতরাং কলকাতা মেট্রো রেল হওয়াটা এমন কি বিশেষ সংবাদ? পাল্টা প্রশ্ন করে আমি ব্যাপারটা জেনে নিলুম। আসলে কলকাতা সম্পর্কে বিশেষ কিছুই কেউ জানে না। তবে আমাদের মেট্রো রেলের প্রাথমিক স্তরে সোভিয়েত বিশেষজ্ঞরা এসে নানা রকম সুপারিশ করেছেন। মস্কো শহরের মাটির সঙ্গে কলকাতা মাটির খানিকটা মিল আছে বলে কোন ধরনের পাতাল রেল এখানে উপযোগী হবে সে ব্যাপারে সোভিয়েত বিশেষজ্ঞরা পরিকল্পনায় সাহায্য করেছেন। সেই খবর এখানকার পত্রপত্রিকায় ছাপা হয়েছে। সুতরাং কলকাতা সম্পর্কে অনেকে শুধু ওই সংবাদটাই জানে। তবে অনেকে বলছেন
রাশিয়া থেকে পরামর্শ পেলেও পরিষেবার নিরিখে মস্কো মেট্রোর ধারে কাছে পৌঁছতে পারেনি কলকাতা মেট্রো। শনিবারের ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেদিন মেট্রোর যে রেকটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি ছিল মেধা মডেলের রেক। সেই রেকটি টালিগঞ্জে রাখা আছে। বর্তমানে কলকাতা মেট্রোয় 2টি মেধা রেক চলে। দুর্ঘটনার পর দ্বিতীয় মেধা রেকটিকেও বসিয়ে দেওয়া হয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই 2টি রেককে আপাতত ট্র্যাকে নামানো হবে না। তবে যে মেট্রো ঘিরে আজ হাজারো প্রশ্ন, হাজারো উদ্বেগ, সেই মেট্রোই পথ চলা শুরু করার সঙ্গে সঙ্গে কলকাতার ঐতিহ্যের সঙ্গে জুড়ে গিয়েছিল দেশের ঐতিহ্যের সঙ্গে। সৃষ্টি করুক তোমার সুর মোদের সুর, সৃষ্টি করুক সুর। দিনটা ছিল 24শে অক্টোবর 1984। দেশের মধ্যে প্রথম মেট্রো রেল শুরু হয় এই কলকাতাতেই। পরিকল্পনা অবশ্য আরো আগে হয়েছিল 1950 সালে। মাটির তলা দিয়ে রেল যোগাযোগের কথা ভেবেছিলেন বাংলার রূপকার তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। ফরাসি ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দল কলকাতায় এসে সমীক্ষাও করে গিয়েছিলেন, কিন্তু তারপর আর কাজ এগোয়নি। 8এর দশকেই কলকাতায় এলাকার তুলনায় রাস্তা ছিল মাত্র 4.2%। দিল্লি কিংবা দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক কম। ফলে কলকাতায় মেট্রো রেলের প্রয়োজনীয়তাও অত্যন্ত বেশি ছিল। আর তাই 1969 সালে তৈরি হয় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট বা এনটিপি। এই প্রজেক্টে ছিলেন রাশিয়া ও জার্মান বিশেষজ্ঞরা। 1972 সালের 1 জুন দমদম থেকে টালিগঞ্জ মেট্রো রেল প্রজেক্ট প্রস্তাবে সায় দেয় কেন্দ্র। 1972 সালের 29শে ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজ শুরু হয় 1973-74 সাল নাগাদ। ভারতের তৎকালীন রেলমন্ত্রী A.B.A. গনি খান চৌধুরীর তত্ত্বাবধানে কাজ শুরু হয় দেশের প্রথম মেট্রো রেলের। শেষ পর্যন্ত 1984 সালের 24শে অক্টোবর পথ চলা শুরু হয় কলকাতা মেট্রোর। এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন পর্যন্ত মাত্র 3.40 কিলোমিটার রাস্তায় পথ চলা শুরু হয়। এরপর ধীরে ধীরে আধুনিক হয়েছে কলকাতা মেট্রো। ম্যাগনেটিক টিকিটের বদলে এসেছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টোকেন। তার আরও পরে এসেছে স্মার্ট কার্ড। পুরনো রেক বদলে এসেছে এসি কোচ। কখন যেন কলকাতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে মেট্রো, রিয়েল থেকে রিল। মেট্রো রেল আপনাকে স্বাগত জানাচ্ছে। মেট্রো রেলওয়ে মানুষ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফিরলেন না। মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল তার প্রাণ। প্রশ্ন একটাই, এর থেকে কি শিক্ষা নেবে মেট্রো কর্তৃপক্ষ? যাত্রী সুরক্ষার সঙ্গে 1% সমঝোতা করা হবে না, এই নীতি নিয়ে কি এগোবে তারা? আর এরই সঙ্গে যতই তাড়াহুড়ো থাকুক না কেন, প্রাণের সামান্য ঝুঁকি রয়েছে এমন কোনো কাজ করব না, এমন অঙ্গীকার কি আমাদের মতো হাজার হাজার নিত্যযাত্রী করবেন? এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন। রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। সুরক্ষা ডায়াগনস্টে 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন। স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। PACE, #1 Medical and Engineering Coaching Institute in Kolkata. আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।